দর্শক চর্চায় স্বাগত। ব্রাজিল সমর্থকেরা আপনাদের একটু বেশিই স্বাগত, কারণ আমরা এখন ব্রাজিলকে নিয়ে কিছুক্ষণ আলোচনা করব। আচ্ছা বলুন তো, এই বিশ্বকাপের আগে ব্রাজিলের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা নিয়ে আপনারা কতটা কনফিডেন্ট ছিলেন? বিশ্বকাপের গ্রুপ পর্বের 3টা ম্যাচ পরে আপনারা কতটা কনফিডেন্স কি বেড়েছে? যদি বেড়ে থাকে তাহলে তার পেছনে একটা বড় অবদান এই লোকটার, কার্লো আনচেলত্তি। কেন তাকে মাস্টার ট্যাকটিশিয়ান বলা হয় তার একটা প্রমাণ তিনি দেখিয়ে দিয়েছেন, বা বলা যায় একটা ট্যাকটিক্যাল মাস্টার ক্লাস তিনি অলরেডি দেখিয়ে দিয়েছেন। কীরকম সেটা? একটু গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে ফেরত যাই, যখন রাফিনিয়া ইনজুর্ড হলেন। ফার্স্ট হাফের দিকে রাফিনিয়া ইনজুর্ড হলেন, সেকেন্ড হাফ তারপর রায়ান খেললেন, কিন্তু ব্রাজিল সমর্থকদের তখন মাথায় বাজ পড়ার মতো অবস্থা। রাইট উইংয়ে খেলবেন কে? এস্তেভাও ছিলেন বিশ্বকাপের আগে ইনজুর্ড, বিশ্বকাপ থেকে বাদ। রদ্রিগো রাইট উইংয়ে খেলতে পারতেন, তিনিও বিশ্বকাপের আগে ইনজুর্ড হয়ে বিশ্বকাপ থেকে বাদ। এরপর রাফিনিয়ার উপর ব্রাজিলিয়ানরা একটু ভরসা করেছিলেন, যদিও তিনি বার্সেলোনার লেফট উইংয়ে খেলেন, বাট তিনি বাম্পায়ার প্লেয়ার, রাইট উইংয়ে খেলতে পারেন। ভাবা হচ্ছিল রাইট উইংয়ে তিনি খেলবেন, কিন্তু তিনি গেলেন ইনজুর্ড হয়ে। তৃতীয় ম্যাচে যখন নেইমারের মাঠে নামা নিয়ে একটা আশার বাণী শুরু হচ্ছিল, ঠিক তার উল্টো দিকে ব্রাজিল সমর্থকেরা দুর্ভাবনায় ছিলেন ওই যে রাইট উইং নিয়ে। ঠিক সেখানেই আঞ্চলিতে একটা দারুণ সমাধান দিয়ে দিলেন রায়ান। বোর্নমাউথে মাত্র এই জানুয়ারিতে জয়েন করেছেন, বোর্নমাউথে দারুণ খেলেছেন, ব্রাজিল থেকে বিশ্বকাপ দলে ডাক দিয়েছে। এবং দ্বিতীয় ম্যাচে সেকেন্ড হাফ এবং তৃতীয় ম্যাচে তিনি রাইট উইংয়ে খেলেছেন। এবং বলতে গেলে আপনি যদি এখন ব্রাজিলকে নিয়ে একটু বেশি কনফিডেন্ট থেকে থাকেন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা নিয়ে, তার একটা বড় রিজন রায়ান। তৃতীয় ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে একেবারে শুরুতে ভিনিসিয়াসের গোলটা একটু চিন্তা করে দেখেন। রাইট উইং থেকে রায়ানের প্রেসিংয়ের কারণেই স্কটল্যান্ডের ডিফেন্ডার ভুলটা করলেন, সেখান থেকে জাস্ট রায়ান ভিনিসিয়াসকে পাসটা বাড়িয়ে দিলেন, ভিনিসিয়াস গোল করলেন। এখন শুধু কি প্রেসিং? আর অনেক কিছুই আছে। কি কি আছে চলুন একটু দেখে আসি। ফুটবলে একটা দলের ফরমেশন নিয়ে যদি আপনি চিন্তা করেন বা খেলার স্টাইল নিয়ে যদি আপনি চিন্তা করতে চান, একটা বড় নির্দেশক হতে পারে অ্যাভারেজ প্লেয়ার পজিশন। একটা ম্যাচে 90 মিনিট জুড়ে প্লেয়ারদের অ্যাভারেজ গড়ে ঠিক কে কোন পজিশনে ছিলেন সেটা একটা চিত্র। সেটা কি দেখায়? প্রথমে আমরা রাফিনিয়াকে নিয়ে ব্রাজিলের অ্যাভারেজ পজিশনটা কেমন সেটা একটু দেখে আসি। এটা হচ্ছে মরক্কোর বিপক্ষে ম্যাচে। আপনি রাফিনিয়াকে দেখুন, জার্সি নাম্বার 11, ঠিক এই জায়গাটাতে তিনি রাইট উইংয়ে খেলার কথা, বাট অ্যাভারেজ পজিশন ছিল এই জায়গাটাতে। আচ্ছা ঠিক আছে, মরক্কোর বিপক্ষে মরক্কো বড় দল, মরক্কো নিজেরাও মিডফিল্ডে অনেক জমাট বেঁধে খেলেছিল। তো আমরা পুরো দুই দলের অ্যাভারেজ পজিশনটাতে যদি দেখি, সেটা এই চিত্রটাই তুলে ধরবো যে মরক্কোর এই জায়গাটাতে প্লেয়ার বেশি ছিল, তো রাফিনিয়াকে মিডফিল্ডের দিকে ঝুঁকতে হতো, রাফিনিয়া ঝুঁকেছে, ফাইন। হাইতির বিপক্ষে ম্যাচ, হাইতির বিপক্ষে এবার রাফিনিয়ার পজিশনটা দেখুন এই জায়গাটাতে, রাইট উইংয়ে অনেক সামনের দিকে। দুই দলের পজিশন দেখুন, রাফিনিয়া এই জায়গাটাতে রাফিনিয়ার খেলার সুযোগ ছিল, ঠিক সেই জায়গাটাতে তিনি আছেন। এবার আসুন স্কটল্যান্ডের বিপক্ষে রায়ানের পজিশন। দুইজনের খেলার স্টাইলটার ডিফারেন্সটা যদি আমরা ধরি, বা দুইজনের ক্ষেত্রে ব্রাজিলের অ্যাভারেজ পজিশন বা ব্রাজিলের প্লেয়িং স্টাইলের চেঞ্জটা কোন জায়গায় আসে সেটা যদি দেখি, এটা একটা বড় নির্দেশক হয়ে যাবে এই চিত্রটা। আপনি রাফিনিয়ার পজিশন আগের দুই ছবিতে দেখেছেন, এখন দেখুন নাম্বার 26 রায়ান, তার পজিশনটা কোন জায়গায়? মাঠে গড় পড়তা, মানে সবচেয়ে বেশি গড় সময়টাতে গড়ে তিনি এই জায়গাটাতেই বেশি ছিলেন, বা তার অ্যাভারেজ যে তার মাঠ জুড়ে যে পজিশন সেটার অ্যাভারেজটা ছিল এই জায়গাটাতে। আপনি দুই দলের ফরমেশন চিন্তা করুন, দুই দলের ফরমেশন চিন্তা করলেও এই জায়গাটাতে রায়ান ছিলেন। আচ্ছা ঠিক আছে, এটা তো আমরা দুইজনের থাকা অবস্থায় ব্রাজিলের পুরো দলের অ্যাভারেজ পজিশনটা চিন্তা করলাম। আমরা যদি রাফিনিয়া এবং রায়ানের পার্থক্যটা চিন্তা করি, 3 ম্যাচে বা 2 ম্যাচ রাফিনিয়া খেলেছে, 2 ম্যাচ রায়ান, সেই 2 ম্যাচে শুধু দুজনের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, এটা মরক্কোর বিপক্ষে রাফিনিয়ার হিট ম্যাপ যদি আমরা দেখি, ঠিক এই চিত্রটাই দেখাচ্ছে রাফিনিয়া এই জায়গাগুলোতে সবচেয়ে বেশি অ্যাক্টিভ ছিলেন, অর্থাৎ ঠিক রাইট উইংয়ের এই জায়গাটাতে তার চেয়ে বেশি সময় তিনি ছিলেন মাঠের মাঝখানে। হাইতির বিপক্ষে রাফিনিয়া, আমরা একটু যে অ্যাভারেজ পজিশনের ক্ষেত্রে যেটা দেখলাম, রাফিনিয়া এই পজিশনটাতে সবচেয়ে বেশি অ্যাক্টিভ ছিলেন। কিন্তু যখন রায়ান খেললো হাইতির বিপক্ষে দ্বিতীয়ার্ধে, এটা ছিল রায়ানের হিট ম্যাপ। দেখুন তিনি অ্যাটাকে যেমন সাপোর্ট করেছেন, ঠিক তেমনি ডিফেন্সেও ঠিক
ততটাই সাপোর্ট করেছেন। একই জিনিস আপনি দেখবেন স্কটল্যান্ডের বিপক্ষে রাইট উইংয়ে তিনি সাপোর্ট করেছেন, ঠিক একইভাবে তাকে আপনি মাঠের ডিফেন্সিভ যে পজিশনটা ব্রাজিলের হাফে তার অবদান আপনি দেখতে পাচ্ছেন। এতগুলো রাফিনিয়া এবং রায়ানের যদি আমরা পার্থক্যটা ধরি, এখন এই দুইজনের সাথে কিন্তু আপনি যদি অন্যদের কথা বাদই দিন, একটা গুরুত্বপূর্ণ পজিশন আরেকটা লিঙ্কড হয়ে যায়, সেটা হচ্ছে রাইট ব্যাক। যেহেতু দুজনের রাইট উইংয়ের কথা বলছি, রাইট ব্যাকের পজিশনটা লিঙ্কড হয়ে যায়। আমরা দুজনের ক্ষেত্রে রাইট ব্যাকের পজিশনের ডিফারেন্সটা যদি একটু দেখি, এটা হচ্ছে মরক্কোর বিপক্ষে ম্যাচে রজার ইভানিয়েজ তিনি রাইট ব্যাকে খেলেছেন এবং রাফিনিয়া থাকা অবস্থায় তাকে ডিফেন্সের পাশাপাশি রাইট উইংয়েও অনেক বেশি সাপোর্ট করতে হচ্ছে, যেটা আমরা প্রথমে দেখলাম যে রাফিনিয়া বারবার মাঠের মাঝখানে ঢুকে যাচ্ছিলেন এবং সেক্ষেত্রে ইবানিয়েজকে অনেক বেশি উপরে উঠতে হচ্ছিল, ঠিক রাইট ফ্ল্যাঙ্কটাতে সাপোর্ট করতে হচ্ছিল, যেই কারণে আমরা মরক্কোর বিপক্ষে আপনি ব্রাজিলের পারফরমেন্সটা যদি রিকল করে দেখেন, ব্রাজিল অনেক বেশি ডিফেন্সে ভুগেছে। তার একটা বড় রিজন ছিল রজার ইভানিয়েজের বারবার উঠতে হওয়া। কিন্তু উল্টো দিকে সেকেন্ড ম্যাচ থেকে যখন দানিলোকে খেলানো হলো, আপনি দানিলোর পজিশনটা চিন্তা করুন, দানিলো ঠিক এই জায়গাটাতে ডিফেন্সে অনেক বেশি মনোযোগ দিতে পেরেছেন। এখন আমি যদি বলি, বা আগে তৃতীয় ম্যাচে দানিলোর পজিশনটা যদি দেখি, তৃতীয় ম্যাচে একই চিত্র, দানিলো মাঠের মাঝখানটাতে বা নিজেদের অর্ধেই বেশি মনোযোগ দিতে পেরেছেন। এবং এখন আমি যদি বলি এটার পজিশনটার ডিফারেন্সটা হয়ে যাচ্ছে রাফিনিয়া এবং রায়ানের খেলার পার্থক্যের কারণে। যদি বলি রাফিনিয়ার ইনজুরিটা ব্রাজিলের জন্য সাপে বড় হয়ে এসেছে, খুব বেশি কি ভুল বলা হবে? আরেকটু অ্যানালাইসিস যাই। রায়ান নামার পর বলা হচ্ছে ব্রাজিলের যে খেলার স্টাইলটা, যে ফরমেশনটা বা ব্রাজিলের বল পায়ে থাকা অবস্থায় যে ছকটা, সেটা দাঁড়াচ্ছে 4-1-2-1-2 বা যেটাকে আমরা বলি 4-4-2 ডায়মন্ড। এইটা একদিক থেকে আপনি যদি বলেন, কার্লো আনচেলত্তির ক্যারিয়ার জুড়েই তিনি মিডফিল্ডে একটা জোন ক্রিয়েট করা বা ওভারলোড ক্রিয়েট করার দিকে সবসময় তার একটা ঝোঁক ছিল। সেটা কীরকম? আমরা যদি তার ক্যারিয়ারের ক্লাবগুলোর ক্ষেত্রে যদি যাই, এসি মিলানে দেখুন, যখন পির্লো, গাত্তুসো, কাকাদের এসি মিলান ছিল, এই পজিশনটাতে তার মিডফিল্ডে অনেক বেশি প্লেয়ার জড়ো করে তিনি খেলাতেন, তার দুই উইং ব্যাক উঠে যেতেন। চেলসিতে যখন তিনি ছিলেন, ল্যাম্পার্ড, মিকেল, মালুদা, বালাক, এই যে যেটা ব্রাজিলের ক্ষেত্রে আমরা বলছি 4-4-2 ডায়মন্ড, ঠিক একই ফরমেশন। রিয়াল মাদ্রিদে যখন তিনি দ্বিতীয় দফায় দায়িত্ব নিলেন, ঠিক একই জিনিসটা আপনি দেখবেন, 4-4-2 ডায়মন্ড। একই জিনিস রিয়াল মাদ্রিদে যখন দ্বিতীয় দফায় যখন বেনজেমা চলে গেলেন, বেলিংহাম রইলেন, ভিনিসিয়াস রইলেন, একই জিনিস 4-4-2 ডায়মন্ড। একই ফরমেশনের কথা আমরা বলছি এখন ব্রাজিলের ক্ষেত্রে, এবং সেটা সম্ভব হয়েছে রায়ান যোগ দেওয়ার কারণে। কিভাবে? চলুন আমরা একটু ট্যাকটিক্যাল বোর্ডে দেখে আসি। ট্যাকটিক্যাল বোর্ড আমরা রাফিনিয়া এবং রায়ানকে দুজনকে রেখেছি। আমরা আগে রাফিনিয়াকে নিয়ে যদি দেখি, রাফিনিয়া যখন ছিলেন, রাফিনিয়া মূলত এই দিকটাতে ঢুকে যেতেন, সেক্ষেত্রে আপনার রাইট ব্যাককে অনেক বেশি উপরে উঠতে হতো, যেই জিনিসটা রাইট ফ্ল্যাঙ্কে পাল্টা আক্রমণের ক্ষেত্রে ব্রাজিলকে অনেক বেশি ভালনারেবল করে ফেলেছে। অ্যাট দ্য সেম টাইম আমরা আঞ্চলিকের ক্ষেত্রে যেটা বললাম যে 4-4-2 ডায়মন্ড ফরমেশন, সেটা রাফিনিয়া যখন ভেতরে ঢুকে যান, সেইটা আর সম্ভব হয় না। এবং আপনার যখন রাফিনিয়া ভেতরে ঢুকে গেলে, রাইট ব্যাককে উপরে উঠতে গেলে একদিকে যেমন রিস্ক তৈরি হয়, অন্যদিকে আপনার কুনিয়া এবং রাফিনিয়ার পজিশন একটা ওভারল্যাপ করার একটা সুযোগ তৈরি হয়, দুইজন একজন আরেকজনের পজিশনে চলে যাওয়ার একটা সমস্যা তৈরি হয়। এবং ভিনিসিয়াস এবং একদিকে লেফট উইংয়ে ভিনিসিয়াস যতটা অ্যাক্টিভ থাকেন, রাইট উইং ততটা অ্যাক্টিভ না থাকার কারণে ব্রাজিলের অ্যাটাকটা ওয়ান ডাইমেনশনাল হয়ে যায়, বারবার বাম দিক দিয়ে আক্রমণে উঠতে হয়। রাফিনিয়ার জায়গায় যখন রায়ান এলেন, তখন আমরা দেখলাম যে ব্রাজিলের এই যে 4-4-2 বা মিডফিল্ডে ডায়মন্ড ফরমেশনের যে সুযোগটা, যেটা আঞ্চেলত্তি সবসময় চেষ্টা করেন তার দলের ক্ষেত্রে খেলানোর, সেই সুযোগটা তৈরি হলো। তখন আপনার কুনিয়া যেহেতু একটু নিচের দিকে নেমে যান, মিডফিল্ডে এই দুইজন এবং একটা এই যে ডায়মন্ডের মতো একটা ফরমেশন তৈরি হলো। এবং এক্ষেত্রে আপনার রায়ান যেহেতু অ্যাটাকের ক্ষেত্রে একেবারে টাচ লাইন হক করে থাকেন, অন্যদিকে ভিনিসিয়াস সেই একই কাজটা করেন, তাতে ব্রাজিলের আক্রমণের ক্ষেত্রে দুই দিক দিয়েই আক্রমণ করার একটা সুযোগ তৈরি হলো। এবং এক্ষেত্রে আপনি আরেকটা সুবিধা যেটা পাবেন, যেটা পাচ্ছে ব্রাজিল, সেটা হচ্ছে রায়ান যেহেতু উপরের দিকে ওঠেন এবং ভিনিসিয়াস যদি ভেতরের দিকে ঢুকে যান, সেক্ষেত্রে ডগলাস সান্তোস লেফট ব্যাক থেকে উপরের দিকে উঠতে পারেন। দানিলোকে তখন আর পুরোপুরি উপরে উঠতে হয় না। আমরা যেটা ব্রাজিলের ক্ষেত্রে টুর্নামেন্টের শুরুতে ব্রাজিলের টিমের অ্যানালাইসিসে বারবার বলছিলাম যে ব্রাজিলের রেস্ট ডিফেন্স, অর্থাৎ আমরা যেটাকে সহজভাবে বলতে গেলে যে কেউ বেড়াতে গেলে ঘর পাহারা দেওয়ার যে ব্যাপারটা, ঘর পাহারা দেবে কে, বা রেস্ট ডিফেন্স, অর্থাৎ ব্রাজিল অ্যাটাকে উঠে গেলে ডিফেন্সে কে থাকবে, সেই জায়গাটাতে দানিলো যদি নিচে থাকেন,
ব্রাজিলের রেস ডিফেন্সের ক্ষেত্রে একটা সুবিধা তৈরি হয়, যেটা আমরা স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে দেখেছি। স্কটল্যান্ডের ম্যাকগিন বারবার এই পজিশনটাতে ছিলেন, যেটা দানিলো যদি উঠে যেতেন তার ক্ষেত্রে তার জন্য সুবিধা হতো যে পাল্টা আক্রমণে এই জায়গাটা দিয়ে এই জায়গাটা ইউজ করার, যেটা দানিলো না ওঠার কারণে ম্যাকগিন সেই সুবিধাটা নিতে পারেনি। এবং দানিলো না উঠতে পারার একটা বড় কারণ হচ্ছে রায়ান এই জায়গাটাতে পুরোপুরি সাপোর্ট দিয়ে গেছেন। এবং আমরা রায়ানের হিট ম্যাপ থেকে যেটা দেখলাম যে রায়ান ডিফেন্সেও বারবার সাহায্য করেছেন, যেটা হয়তো ভিনিসিয়াস করে না, বা যেটা হয়তো পুরোপুরি রাফিনিয়ার কাছ থেকে পাওয়া যায়নি। আরেকটা যেটা সুবিধা, যেটা রায়ান বারবার টাচলাইন হক করার কারণে ব্রাজিলের পজিশনের ক্ষেত্রে হচ্ছে, যেটা আমরা গার্দিওলার ক্ষেত্রে দেখি যে ট্রায়াঙ্গেলের যে ব্যাপারটা, ভিন্ন ভিন্ন ট্রায়াঙ্গেল তৈরি করে অ্যাটাক সাজানোর যে ব্যাপারটা, সেটা আমরা ব্রাজিলের ক্ষেত্রেও দেখতে পাচ্ছি। আপনি দেখুন, যখন রায়ান এই পজিশনটাতে থাকছেন, এখানে একটা ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে দানিলো, গিমারেস এবং রায়ানের। লেফট সাইডে সেই ট্রায়াঙ্গেলটা তৈরি করছেন ভিনি, পাকেতা এবং ডগলাস, এবং কুনিয়া হচ্ছেন তখন পুরোপুরি ফ্রি ফ্লোটিং যে স্ট্রাইকার বা ফরওয়ার্ড যেটা বলি, সেই রোলটা তিনি পালন করতে পারছেন সহজে। কিন্তু রায়ানের জায়গায় যদি রাফিনিয়া থাকেন, যেটা আমরা প্রথমে দেখেছি যে রাফিনিয়া থাকার ক্ষেত্রে ব্রাজিলের অ্যাভারেজ পজিশন বা রাফিনিয়ার হিট ম্যাপ থেকে, তখন সেই সুবিধাটা রাফিনিয়া যেহেতু বারবার ভিতরের দিকে ঢুকে যাচ্ছেন, তখন আর সেই ট্রায়াঙ্গেলটা এই রাইট সাইডে অন্তত তৈরি হচ্ছে না, যেটা অপোনেন্টের ডিফেন্সের জন্য অনেক বড় একটা সুবিধা তৈরি করে দিচ্ছে। এবার আসি, ব্রাজিলের রায়ানের থাকার কারণে সবচেয়ে বড় যে আরেকটা সুবিধা তৈরি হয়, সেটা হচ্ছে ডিফেন্স স্ট্রেচ করা, যেটা আমরা স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচটা যদি আপনি চিন্তা করেন, স্কটল্যান্ড বারবার যখন ব্রাজিল অ্যাটাকে উঠছিল, বারবার 5 ডিফেন্ডারের একটা সরল রেখা তৈরি করে ফেলছিল, যেটা আপনি ব্রাজিলের ক্ষেত্রে, যদি ব্রাজিল নকআউট পর্বে যত দূর এগোতে থাকবে, তত বেশি ম্যাচে আপনি হয়তো চোখে পড়বে বারবার যে অপোনেন্ট 5 জন ডিফেন্ডারের একটা রেখা তৈরি করে ফেলে। যখন রাফিনিয়ার মতো একজন থাকেন যিনি বারবার ভেতরের দিকে ঢুকে যান, সেক্ষেত্রে অপোনেন্টের লেফট ডিফেন্ডারের জন্য বা লেফট ব্যাকের জন্য সহজ হয়ে যায় কাজটা, যে রাফিনিয়াকে ট্র্যাক করে ভেতরের দিকে চলে যাওয়া। সেক্ষেত্রে আইদার ব্রাজিলের রাইট ব্যাককে অনেক বেশি উঠতে হবে, তা না হলে ব্রাজিল অ্যাটাকে এই জায়গাটাতে সুবিধাটা পাবে না, বা অপোনেন্টের ডিফেন্স লাইনও অনেক বেশি কম্প্যাক্ট থাকার সুবিধা পেয়ে যাবে, কারণ ডিফেন্স লাইন এই জায়গাটাতে কাভার করে ফেলবে এবং পুরো ফোকাসটা গিয়ে পড়বে ভিনিসিয়াসের উপর। পুরো ব্রাজিলের অ্যাটাকে স্ট্রেচ করা বলুন, ডিফেন্স লাইনকে স্ট্রেচ করা বলুন, বা অ্যাটাকে জায়গায় তৈরি করা বলুন, পুরো প্রেশারটা গিয়ে পড়বে ভিনিসিয়াস এবং লেফট ব্যাকের উপরে। যেই কাজটা আপনার যখন রাফিনিয়ার জায়গায় রায়ান খেলছেন, যে কাজটা আমরা স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে দেখেছি, স্কটল্যান্ডের লেফট ব্যাক প্রথমে অ্যান্ডি রবার্টসন ছিলেন, এবং রায়ানের কারণেই ফার্স্ট হাফের পর রবার্টসনকে উঠিয়ে টিয়ারনিকে নামাতে হলো স্কটল্যান্ডকে। বাট স্টিল সিচুয়েশন একই ছিল, যেটা হচ্ছে স্কটল্যান্ডের লেফট ব্যাকে বারবার রায়ান, যেহেতু তিনি টাচলাইনের দিকে যাচ্ছিলেন, স্কটল্যান্ডের লেফট ব্যাকে তার সাথে যেতে হচ্ছিল, তাতে যেটা হয় লেফট ব্যাক এবং লেফট সেন্টার ব্যাকের মধ্যে একটা জায়গা তৈরি হয়, এবং সেই জায়গাটার সুবিধা বারবার ব্রুনো গিমারেস নিয়েছেন। যে একই সুবিধা ডগলাস সান্তোস ওঠার কারণে রাইট ব্যাক যখন স্ট্রেচ হন, সেই সুবিধাটা এদিকে নিয়েছেন ভিনিসিয়াস। অর্থাৎ রায়ানের কারণে তখন আপনার লেফট সাইড এবং রাইট সাইড দুই দিকেই ব্রাজিল এই সুবিধাটা নেওয়ার জন্য সম্ভাবনা তৈরি হয়, যেটা রায়ান থাকা অবস্থায় যখন রাফিনিয়া খেলেছেন তখন সেই সুবিধাটা ছিল না। সব কিছু চিন্তা করে যদি আপনি বলেন, রাফিনিয়া যখন ইনজুরিতে পড়েছিলেন, ব্রাজিল টেনশনে পড়েছিল, কিন্তু সেটাই ব্রাজিলের জন্য দেখা যাচ্ছে সাপে বর হয়ে দাঁড়িয়েছে, এবং এই পুরো প্রসেসটাই আঞ্চলিকদের জন্য সুবিধা করে দিয়েছে। ব্রাজিলের অ্যাটাক এবং ডিফেন্স দুই ক্ষেত্রেই একটা ব্যালেন্স তৈরি করে নিয়ে আসার ক্ষেত্রে। এখন যদি আপনি গ্রুপের 3টা ম্যাচের পর যদি বলেন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা কতটুকু, আই গেস উত্তরটা গ্রুপ পর্বের আগের তুলনায় অনেক বেশি পজিটিভ হবে। কি মনে হচ্ছে আপনার, ব্রাজিল এই সুবিধা নিয়ে নকআউট পর্বে অনেক দূর যেতে পারবে, হেক্সা আসবে? জানিয়ে দিন কমেন্টে।